নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকে আমরা রাজ্য রাজনীতি নিয়ে যত নির্বাচন এগোবে আমরা হয়তো তখন কথা বলবো, কিন্তু তার আগেও রাজ্য রাজনীতি বাদ দিয়েও আন্তর্জাতিক ক্ষেত্রে এবং দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটছে, যেগুলো আমাদের আপনাদের সামনে তুলে ধরা দরকার। আমরা আমেরিকা ভারত নিয়ে কথা বলেছি এবং ট্রাম্পের শুল্ক বোঝা নিয়ে কথা বলেছি। আজকের পর্ব সেগুলো থাকবে, কিন্তু সবার আগে আজকের পর্বে আমরা একটু বাংলাদেশের দিকে তাকাবো। মনে করে দেখুন, বেশ কয়েকটা পর্বের আগে উত্তাল বাংলাদেশ নিয়ে কিন্তু আমরা অনেকগুলো পর্ব করেছিলাম। আমরা আজকের আজকের পর্বের প্রথম যে টপিক রাখছি, বাংলাদেশে কবে নির্বাচন হতে পারে এবং দেশ ছেড়ে পালানোর তোড়জোড় কে করছে, এবং তার সাথে ইম্পর্ট্যান্ট, সেনাপ্রধান কি জানিয়ে দিল ইউনূসকে ভারত কি করতে পারে। এটা দিয়ে আমরা শুরু করব এবং এর সঙ্গে ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে, মানে মোদি ট্রাম্পের কথা বলছি। কেন এই কথা বললাম? বিখ্যাত গান বাড়িয়ে দে তোমার হাত, আমি সে হাত ধরে এগোতে চাই। আপনারা যত পর্ব এগোবে আপনারা বুঝতে পারবেন আমি কেন বললাম। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন। হট সিটে হট টকে যার বিশ্লেষণ আপনারা প্রতিটি পর্বে শোনেন, বিশ্লেষণ জানেন এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করেন। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। বাংলাদেশ নির্বাচন নিয়ে আমি প্রথমেই বললাম কবে হতে পারে এবং দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি কি জানা যাচ্ছে, আপনার বিশ্লেষণ, এবং ভারত সরকার কি করতে পারে। প্রথমে বলি, আপনি যে লাইনটা দিয়ে শুরু করলেন, ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে, শোলের গান। 50 বছর হচ্ছে শোলে সিনেমার রিলিজ হওয়ার এই বছরে, এবং এটা একটা মাইল ফলক ঘটনা। ভারতীয় ছবি যে এই পর্যায়ে যেতে পারে, মধ্য 70 এমার্জেন্সির ওই সময় তো এই ছবিটা শুরু হয়েছিল, একটু আগে রিলিজ করে 75-এ। ভারতীয় সিনেমার একেবারে খোললছে বদলে দেয়। এখনো কেউ যদি শোলে দেখেন যে কোনো বয়সের, তাহলে মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট হবেন পর্দায়। এবং একই সঙ্গে এই বছর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ, শারদোৎসবের আবহে এই দুটো বিষয় নিশ্চয়ই বাঙালিকে আন্দোলিত করবে, কিন্তু রাজনীতি তার নিজস্ব গতিতে চলবে, বহমান। প্রথমে আসি বাংলাদেশের বিষয়। দেখুন, বাংলায় একটা চালু কথা আছে, ঝোলের লাউ অম্বলের কদু। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক এই প্রজাতির মানুষ। তিনি নিজের সিদ্ধান্তে সবসময় অনড় থাকতে পারেন না, কম্প্রোমাইজ করেন, হুমকি দেন, আবার পিছু হটেন। কেন এটা বলছি? 1 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেখানে ওয়াকার গিয়েছিল, দুপক্ষের মিটিং হয়। তারপরে দুটো বিবৃতি আসে। একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিকারিকের দপ্তর, ISPR বলে, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন, ISPR। হ্যাঁ, তারা বলছে, সেনাপ্রধান বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে সেনাপ্রধান পূর্ণ সহযোগিতা করবে সেনাবাহিনী, এবং বাংলাদেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সেদিকেও তারা নজর দেবে। আবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন যে কোনো গুজবে তিনি যেন কান না দেন। হঠাৎ করে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে এই গুজবের বিষয়টা বললেন কেন? হিয়ার লাইজ দ্য ক্যাচ। বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। 9ম পদাতিক ডিভিশন ঢাকা, সাভার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের নিরাপত্তা সুনিশ্চিত করে। সেই 9ম পদাতিক ডিভিশনের চার্জে ছিলেন ওয়াকারের খুব ঘনিষ্ঠ মঈন খান। তার অবসর ছিল অগাস্টে। ওয়াকার চেয়েছিলেন যে মঈন খানকে এক্সটেনশন দেওয়া হোক, এবং আরও 70 জন অফিসারের পদোন্নতি, যারা 2001 থেকে 6 সালের মধ্যে বিএনপি জমানায় কমিশন অফিসার হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছিল, তাদের এখন কেউ ব্রিগেডিয়ার হবেন, কেউ কর্নেল হবেন।
আর্মি প্রমোশন বোর্ড এই 70 জনের নামের তালিকা তৈরি করে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠায়। প্রধান উপদেষ্টা এই ফাইলগুলো ছাড়েননি এবং মঈন খানের এক্সটেনশনও দেননি। প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার আছেন মেজর জেনারেল খায়রুল ইসলাম, সম্ভবত ওই নামই, বা খায়রুল আলম। তিনি জামাত ঘনিষ্ঠ, পাকিস্তান ঘনিষ্ঠ। ইউনুস চাইছেন যে ওয়াকারকে রিপ্লেস করে ওর পিএসওকে সেনা প্রধান করতে, সেটা ওয়াকার জানে। পিএসও ফুল ফর্ম পার্সোনাল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার। ওকে। তো মঈন খানকে এক্সটেনশন দিল না ইউনুস। কাকে আনা হলো? মেজর জেনারেল পদমর্যাদার এক অফিসারকে, যে বগুড়া ডিভিশনের চার্জে ছিলেন। এই লোকটিকে, এই লোকটি মুজিব বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী। ওকে। আওয়ামী লীগ বিরোধী কেউ হতেই পারেন, কিন্তু মুজিব বিরোধী এবং জামাত ঘনিষ্ঠ। বগুড়ায় আর্মি ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুর যা ছবি বা যা মুরাল ছিল, এই লোকটি সব সরিয়ে দেয়, ভেঙে দেয়। তাকে 9ম ডিভিশনের চার্জে নিয়ে আসছে ইউনুস। তার মানে সেনাপ্রধানের উপর চাপ দেও। সেনাপ্রধান এটা বুঝেছে। সেনাপ্রধান ইউনুসের ছকটা ধরে ফেলেছে। যেহেতু সেনাপ্রধান ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হোক চাননি, কারণ সেনাপ্রধানের মতে ইউনুস একজন আর্থিক অপরাধী। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ঢাকা ক্যান্টনমেন্টে ছাত্রনেতা, বর্তমানে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং 2-1 গিয়েছিলেন যে পরবর্তী রূপরেখা কি হবে। সেনাবাহিনী কিন্তু ক্ষমতা দখল করেনি। ওয়াকার জানিয়ে দিয়েছিলেন যে তিনি ইউনুসকে পছন্দ করেন না, কিন্তু ছাত্রদের পীড়াপিড়িতে তিনি রাজি হন। এবং প্রথম দিন থেকে ওয়াকার কি বলে আসছেন, কখনো রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে, কখনো অন্য সংবাদ মাধ্যমকে, যে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন করতে হবে। ইউনুস নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ দেয়নি। নির্বাচন আদৌ হবে কিনা সেই নিয়ে আমার মনে সংশয় আছে, কারণ এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা ভোগ করতে চায়। বেশ। এখন ওর নিজের পুনর্বাসন যতক্ষণ না নিশ্চিত হবে ততক্ষণ ও নির্বাচন ঘোষণা করবে না। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হিসাবে যিনি আছেন অ্যান্টনিও গুতেরেস, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ইউনুসকে যদি সেখানে মনোনয়ন দেওয়া হয়, সেই মনোনয়ন আমেরিকায় দিতে পারে। ওকে। তাহলে ইউনুসের একটা রিহ্যাবিলিটেশন হবে। আদারওয়াইজ অন্তর্বর্তী সরকারের প্রধানের পর ইউনুস কি করবে? যতক্ষণ না সেই রিহ্যাবিলিটেশন নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। ওকে। আর সেনাপ্রধান পরিষ্কার বলে দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তাতে আওয়ামী লীগও পার্টিসিপেট করবে। তিনি একটা নতুন আওয়ামী লীগের কথা বলেছিলেন, তাতে কয়েকজনের নাম বলেছিলেন, সেটা এখনো দানা বাঁধেনি। তার কি ইউনিসের সময় শেষ হচ্ছে? ইউনুসের সময় তো শেষ হবেই। এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার এবং তার জঙ্গি সহযোগীদের বেশি দিন আর বাংলাদেশে রাজত্ব করা যাবে না। ওকে। আর যমুনায় বসে চর্বচস্য লেজ্জ পেয়েও হবে না। সেনাপ্রধান কি করেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ফ্যাসিবাদ বিরোধী নুরুল হক নুরু বলে একটা নেতা আছে, ওদের বেদম পিটিয়েছে সেনাবাহিনী, তোলাবাজির অভিযোগ। এটা কিন্তু ইউনুসকে চ্যালেঞ্জ। ইউনুস ঘনিষ্ঠ ছাত্র নেতাকে যদি সেনাবাহিনী একেবারে ধোলাই দিতে পারে, তাহলে ইউনুস যদি সেনাবাহিনীর কথা না শোনে, সেনাপ্রধানের কথা না শোনে, তাহলে কিন্তু বাংলাদেশ ছাড়া সেফ এক্সিটও পাবে না, ওর উপদেষ্টারাও পাবে না। ওকে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হবে, কারণ ওর এবং ওর জঙ্গি সহযোগীরাও জুলাই অগাস্টের পর গণহত্যা সংগঠিত করেছে, তার কোনো বিচার হয়নি, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এটা তো হবে না। তো সেনাপ্রধানের সাব বক্তব্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, একই সঙ্গে তার পিছনে লাগা চলবে না। তিনি যে 70 জনের নাম প্রমোশনের জন্য সুপারিশ করেছেন তাতে সিলমোহর দিতে হবে। যদি ইউনুস এটা না করেন, ওয়াকার কিন্তু ইউনুসকে রাস্তা দেখিয়ে দেবে।
ভারত সরকারের এখানে কি রোল হতে পারে? সবাই এখানে বলে, ওখানে তো স্লোগান উঠেছে যে সেনা প্রধানের মধ্যে নাকি ভারতীয় প্রেতাত্মার ছায়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবকিছুতেই বাংলাদেশের একদল লোক ভারতের ভূত দেখে, রয়ের ভূত দেখে। ভারত শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে। একটাই কারণ, 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে, পড়োশি দেশ, অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশের র্যাডিক্যাল এলিমেন্টরা ভারতকে হুমকি দিচ্ছে। জসিমউদ্দিন রায়মানির মতো আনসার আল্লাহ বাংলার প্রধান উত্তর পূর্বকে রক্তাক্ত করার কথা বলেছে। ইউনুসের প্রধান সহযোগী মাহফুজ একটা নতুন বন্দোবস্ত বা নতুন মানচিত্র বাংলাদেশে প্রকাশ করেছিল, তাতে আসাম, বিহার, উড়িষ্যা, এন্টার নর্থ ইস্টকে নতুন বাংলাদেশের মধ্যে ঢুকিয়েছিল। এত বড় দুঃসাহ সেই জঙ্গিটির, এই হিজবুত তাহরিরের জঙ্গি, এই রকম মানচিত্র প্রকাশ করলো, তাও ইউনুস ওকে পদ থেকে সরায়নি। বাংলাদেশে মহিলাদের চাকরিচ্যুতি হচ্ছে, কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে তৌহিদি জনতা পুড়িয়ে দিচ্ছে, রাইট। প্রতিদিন ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, চিন্ময় প্রভুর জেল মুক্তি হচ্ছে না। তা ভারত সরকার তো এই বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন। বিশেষ করে আমাদের সঙ্গে সীমান্ত আছে, জল সীমান্ত, স্থল সীমান্ত, পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার, সারা ভারতের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটারের উপর সীমান্ত। এই যে জুন থেকে অগাস্টের শেষ পর্যন্ত 4000 জনকে বিএসএফ আটকেছে সীমান্ত অনুপ্রবেশের জন্য, কিন্তু এখন অনেক জায়গায় কাঁটা তার দেওয়া যায়নি, সেখান থেকে হচ্ছে। আইএসআই সক্রিয় বাংলাদেশে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভিজিট করে গেছেন ঢাকা। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কি বলেছেন, এবার ভারতকে আক্রমণ করা হবে ভারতের পূর্ব দিক থেকে, মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। তাহলে বাংলাদেশে যত অস্থিরতা চলবে তত জঙ্গিবাদ উৎসাহিত হবে, এটাই ভারত সরকারের কাছে সতর্কতার কারণ। সেই জন্য ভারত পরিস্থিতির উপর নজর রাখছে। আমরা চাই ভারত বাংলাদেশ সম্পর্কের সোনালী অধ্যায় হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক, সেই সরকারের সঙ্গে আমরা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করব। বেশ। কিন্তু অন্তর্বর্তী সরকার, এর কোনো সাংবিধানিক বৈধতা নেই, এ মানুষের আশীর্বাদেও আসেনি। এখন শুধু কাজ চালানো গোছের সম্পর্ক আছে, তার বেশি কিছু নয়। ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কোনোদিনই হস্তক্ষেপ করেনি, এটা আমাদের বিদেশ নীতি নয়, এখনো করছে না, ভবিষ্যতেও করবে না। কিন্তু বাংলাদেশের মাটি থেকে যদি জঙ্গিবাদ উৎসাহিত হয়, যদি কোনো জঙ্গি হামলার পরিকল্পনা করা হয়, সেক্ষেত্রে যা জবাব দেওয়ার ভারত দেবে। অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান সেই বার্তা পেয়েছে। বিরতি নেব, আমরা বিরতি নেব। বিরতির পর ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে, প্রথমেই বললাম, ওর কথা বিশ্লেষণ করলেন, তেরা সাথ নেই ছোড়েঙ্গে। এই মুহূর্তে ট্রাম্প আর মোদির কি সম্পর্ক, গোটা ইউরোপিয়ান অন্যান্য দেশ কিভাবে রিয়াক্ট করছেন, অর্থাৎ এ নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে রাখবো। এটা ছোট বিরতি, হট সিটে হট টকে, তারপর ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম হট সিটে হট টকে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গোটা বিশ্ব যেদিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। আপনারা প্রত্যেকে জানেন এসসিওর বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে চায়না, রাশিয়া অর্থাৎ পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে একসঙ্গে ছবি দেখার পর থেকে কিন্তু অনেক দেশের ঘুম উড়ে গেছে। এবং ট্রাম্প কতটা প্রেশারাইজড, কিন্তু শেষ পর্যন্ত আমরা আগের ডিসকাশনে, অর্থাৎ এই হট সিটে হট টকের আগের পর্বগুলিতে কিন্তু অর্কপ্রভ সরকার বলেছিলেন, অর্থাৎ আমরা বিশ্লেষণ করে আপনাদের জানিয়েছিলাম যে ট্রাম্পকে কিন্তু মাথা নোয়াতেই হবে। শেষ পর্যন্ত দোস্তি নেহি ছোড়না হয়, এটাই কিন্তু উঠে আসছে সামনে। কেন এই কথা বললাম অর্কদা, এই মুহূর্তে দাঁড়িয়ে কি স্ট্যাটাস? প্রথম কথা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব আনপ্রেডিক্টেবল। কয়েকদিন আগে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর একটা ছবি, এক ফ্রেমে তিনজন রাষ্ট্রপ্রধান কথা বলছেন। ট্রাম্প ছবিটা নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন যে চীনের মতো একটা পশ্চাৎগামী শক্তি বা খারাপ শক্তি কাছে ভারত এবং রাশিয়াকে আমরা হারালাম। বেশ। তারপর যখন হোয়াইট হাউসে সাংবাদিকরা প্রশ্ন করেন যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কি হতে পারে, তখন ট্রাম্প বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঘনিষ্ঠ বন্ধু
ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব বা সম্পর্ক দীর্ঘদিন ধরে আছে, 3 দশকের বেশি। ভারত সরকারের রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত ট্রাম্প মেনে নিতে পারছেন না। এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেও বলেছেন যে মেঘ কেটে যাবে, একটা ঘটনার উপর নির্ভর করে আমেরিকা ভারত সম্পর্ককে বিচার করা যাবে না। বেশ। প্রথম কথা, আমেরিকা নিজেও রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আমদানি করে তাদের পারমাণবিক ক্ষেত্রে ব্যবহারের জন্য, প্যালাডিয়াম আমদানি করে ইলেকট্রিক ভেহিকেলের জন্য। চীনও রাশিয়া থেকে ভারতের থেকে বেশি তেল কেনে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি করে। প্রত্যেকেই রাশিয়ার সঙ্গে কোনো না কোনোভাবে বাণিজ্যিক সম্পর্কে আবদ্ধ। আর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, শুধুমাত্র ভারত রাশিয়া থেকে তেল কিনছে, সেই তেলের অর্থে রাশিয়া যুদ্ধ চালাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে, এটা অতি সরলীকৃত ব্যাখ্যা। বিদেশ নীতিতে একটা জিনিসই হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে দেশের মানুষের স্বার্থ। কোনো চিরস্থায়ী শত্রু হয় না, চিরস্থায়ী বন্ধু হয় না। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে চেয়েছিলেন যে ভারত সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করুক। যেমন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে ডোনাল্ড ট্রাম্প দ্বীপ্রাহরিক আহারে আমন্ত্রণ জানিয়েছিলেন হোয়াইট হাউসে, অদৃষ্টপূর্ব একজন সেনাপ্রধানকে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট। সেখানেই আসিম মুনির বলেন যে ডোনাল্ড ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাত মেটানো তার যে ভূমিকা, সেই জন্য পাকিস্তান কৃতজ্ঞ এবং ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করছে। ট্রাম্প ইতিমধ্যে 35 বার বলেছেন ভারত পাকিস্তান সংঘর্ষ তিনি বন্ধ করেছেন, কিন্তু ভারত সরকার বলেছে এখানে কোনো রকম ট্রাম্পের ভূমিকা নেই। পাকিস্তানের ডিজিএমও কূটনৈতিক পথ মেনে বা সামরিক পথ মেনে ভারতের ডিজিএমওকে অনুরোধ করে, তারপরে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত হয়। এখানে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা কোনো বিদেশি রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তারপর যখন কানাডায় গেলেন G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী, ট্রাম্পও গেছিলেন। ট্রাম্প একদিন আগে ফিরে গেলেন। ট্রাম্প তখন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন হোয়াইট হাউসে, কিন্তু প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া সফর থাকা যেতে পারেননি। 35 মিনিট কথা হয় ট্রাম্পের সঙ্গে মোদিজির, এবং সেখানে নরেন্দ্র মোদী ভারতের অবস্থান আবার জানিয়ে দেন। বেশ। এখন প্রশ্ন হলো, ট্রাম্প একই কথা বারবার করে বলে যাচ্ছেন কেন? তাহলে চাপ সৃষ্টি দিয়ে ভারত মানবে না, সেটা বোধহয় এখন ট্রাম্প বুঝতে পেরেছেন, তাই তার গলায় সুর নরম। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পের এই ধরনের খামখেয়ালিপনা এতটা ট্রানজাকশনাল উনি, সেটাও কিন্তু সমালোচনা এড়াতে পারছে না। এমনকি ট্রাম্পের রিপাবলিকান দলের মধ্যে থেকেও তার বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠছে। এখন কোন পথে ভারত আমেরিকা সম্পর্ক দাঁড়াবে? এখন একটা স্টেলমেট আছে। সিচুয়েশন উইল গ্র্যাজুয়ালি ইমপ্রুভ। এবং আগামী দিনে আমেরিকাও বুঝবে যে ভারতের সঙ্গে তাদের যে কৌশলগত অংশীদারিত্ব আছে, সেই অংশীদারিত্বকে আরও সংহত করা এবং আরও দৃঢ় করা প্রয়োজন। ভারত যদি আমেরিকার পাশ থেকে সরে যায়, তাহলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের একাধিপত্য আমেরিকার কাছে বিপদের কারণ হবে। বেশ। তাই চীনের একাধিপত্যকে রুখতে, তাকে ব্যালেন্স করতে ভারতের সহযোগিতা ট্রাম্পের দরকার। অর্থাৎ আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করব আপনাকে। এবং নরেন্দ্র মোদী ও ট্রাম্প যখন অবস্থান একটু বদল করে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রেট লিডার এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব আছে, নরেন্দ্র মোদীও কিন্তু খুব সুন্দরভাবে রেসিপ্রোকেট করেছেন। তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ফিলিংকে তিনি অ্যাপ্রিসিয়েট করেন। বেশ, সে গানের সঙ্গে তাহলে মিলে গেল। ওকে, অর্কদা, অক্টোবরের মানে সামনের মাসে আর কি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশনের বৈঠকে সাউথ কোরিয়া যাওয়ার কি কোনো চান্সেস আছে ডোনাল্ড ট্রাম্পের?
সাউথ কোরিয়ার সঙ্গে তো সম্পর্ক ভালো, কিন্তু এখন শুল্ক হচ্ছে। সম্প্রতি বোস্টন না কোথায় ওদের একটা হুন্ডাইয়ের একটা প্ল্যান্ট, সেটা বটলিং প্ল্যান্ট বা অন্য কিছু ছিল, সেখানে কোরিয়ান এমপ্লয়ীদের আটক করেছে আমেরিকার প্রশাসন। সেটা নিয়ে একটা ডিপ্লোম্যাটিক টানাপোড়েন চলছে। ওকে, সাউথ কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক তো বেশ ভালো, তবে ট্রাম্প যেভাবে ট্রানজাকশনাল ডিপ্লোম্যাসি করেন, হ্যাঁ, অনেক ক্ষেত্রে নিজের ব্যক্তিগত স্বার্থ, নিজের সহযোগীদের ব্যবসায়িক স্বার্থকে গুরুত্ব দেন দ্বিপাক্ষিক সম্পর্কে থেকে, সেখানে এত আনপ্রেডিক্টেবল একজনের পক্ষে তিনি 24 ঘন্টা বাদে কোন অবস্থান নেবেন সেটা এই মুহূর্তে বসে অনুমান করা সম্ভব না। সেই জন্য আপনি শুরুই করলেন যে খুব আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার। ওকে, অর্থাৎ সময় প্রায় শেষ, কিন্তু যে টপিকে না গেলেই নয়, এসআইআর নিয়ে 10 তারিখে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সব রাজ্যের সিইও দেশ জুড়ে এসআইআর এর প্রস্তুতি, লাস্ট আপডেট অর্থাৎ না, 10 তারিখে বৈঠক হবে। এসআইআর তো হচ্ছে সারা ভারতবর্ষে হবে, এটা নতুন কিছু নয়, সব রাজ্যেই হবে, সব সিইও যাবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। বাংলায় পুজোর পর থেকে সম্ভবত এই মাসে বিজ্ঞপ্তি বেরোবে, পুজোর পর থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু হবে। মানে মোটা কথা বিধানসভা ভোটের আগে আশা করা যায় এসআইআর হয়ে যাবে এবং জানুয়ারি মাসে এসআইআর এর পরই পূর্ণাঙ্গ নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। ওকে, অর্থাৎ অনেক ধন্যবাদ আপনার সময় জন্য। আপনারা দেখলেন আজকে হট সিটে হট টকে কিন্তু আমরা 3টে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রতিটা পর্বে যেরকম হয় আমরা আলোচনা করলাম, তার মধ্যে বাংলাদেশকে প্রায়োরিটি দিলাম এবং বাড়িয়ে দাও তোমার হাত, অর্থাৎ ট্রাম্প এবং নরেন্দ্র মোদী হাত ছাড়া কিন্তু হাত ধরে কিন্তু এগোতে হবে, সেদিকে আমাদের নজর থাকবে। এবং তার সঙ্গে এসআইআর নিয়েও কিন্তু কি ডিসিশন হচ্ছে, 10 তারিখ মিটিংয়ে কি ইনস্ট্রাকশন আসছে ইসিআইয়ের তরফ থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটি রাজ্যের সিইওদের দেয়, সেদিকে নজর থাকবে। আজকে পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টুইট বাংলা। নমস্কার, ভালো থাকবেন।